আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, বিকেলে গণজামায়াত কর্মসূচি। আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল বিকাল ৩টার দিকে শাহবাগে গণজামায়াত ঘোষণা করা হচ্ছে। পাল্টাপাল্টি হামলায় ভারত পাকিস্তান সীমান্তে উত্তাপ, পরস্পরের বিরুদ্ধে ড্রোন ও মিসাইল হামলার অভিযোগ। দিল্লি সংযত না হলে পিছু হটবে না ইসলামাবাদ, বললেন সেনা মুখপাত্র। নতুন ধান ওঠার প্রভাব চালের বাজারে, সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৩ থেকে ৪ টাকা, দাম আরও কমবে বলছেন বিক্রেতারা। 4600 টাকা ক্রয় করছি, সেটা এখন মোটামুটি চলে আসছে আপনার ৬০,০০০ টাকা। আমরা মিনিকেট যদি বেচবো ৭০ টাকা, ওরা অন্তত পক্ষে বেচবো মনে করেন ৮৫ থেকে ৯০ টাকা। ধান চাষে পানি সাশ্রয়ী ও জলবায়ু সহিষ্ণু AWD পদ্ধতি ব্যবহারের পরামর্শ, কম খরচে বাড়তি ফলন পাচ্ছে কৃষক, সারা দেশে ছড়িয়ে দিতে চায়। ২০৩০ সালের মধ্যে ৩০% মিথেন গ্যাস কমানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে নীতি সহায়তা দেওয়ার পাশাপাশি সহযোগিতা করতে চাই ইফাদ। রাজশাহীতে প্রতি বছরই বাড়ছে গরমের তীব্রতা, তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে 40 ডিগ্রি। দীর্ঘমেয়াদী হবে গরমের তীব্রতা, পূর্বাভাস গবেষকদের। দাফনের একদিন পর ঘরে ফিরল ছেলে, দেনা পরিশোধের চাপে ছিল আত্মগোপনে, মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ফেসবুকে ঢুকছে মতো দেখতেছে যে আমার লাশ দাফন দিচ্ছে, কিন্তু ওইটা তো আমি না। তারা পুলিশের আমার সরে নিয়ে ওরা যাচাই করে দিচ্ছে ঠিক এই মিলে, তখন আমার দিয়ে দিল আর কি লাশ। কুমিল্লার তিতাসে কমিটি গঠন নিয়ে বিএনপিতে কোন্দল, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসন ও স্বজনপ্রীতির অভিযোগ, ঘটছে সংঘাত সহিংসতা। নাটোরের বড়াই গ্রামে স্কুলে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি, সই জালিয়াতি করে গায়েবী বোর্ড গঠন, ঘুষের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করা সহ ৩ দফা দাবিতে শাহবাগে গণজামায়াতের ঘোষণা দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আজ বেলা ৩টায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সবাইকে শাহবাগ মোড়ে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সারা রাত শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও গণজামায়াতের ঘোষণা দেন হাসনাত। মধ্যরাতেও স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ। ছাত্র জনতা, আহত জুলাই যোদ্ধা, সকলের কণ্ঠেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। শুক্রবার আওয়ামী লীগ নিষিদ্ধ সহ গণহত্যার বিচার আর জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাতভর শাহবাগে অবস্থান নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের সাথে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের নেতাকর্মীরা। সকলেই একাত্মতা পোষণ করেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সাথে। বলেন, দাবি আদায়ে রাজপথেই থাকবেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার আজকে ২০০০ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশে সরকার গঠন করেছে। আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছি এই খুনি হাসিনা সহ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জন্য। আমরা আন্দোলন করে এই ফ্যাসিস্ট হাসিনার যে সংগঠন রয়েছে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করেই ইনশাল্লাহ বাড়ি ফিরবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করবে সে পর্যন্ত আমরা যতদিন এই লাগুক আমরা এই রাজপথে থাকবো। তারা বিচ্ছিন্নভাবে ব্যক্তিগতভাবে অপরাধ করে নাই, গণহত্যা করে নাই, তারা দলগতভাবে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণহত্যা চাপিয়ে দিয়েছিল। তাদেরকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
রাতে জায়ান্ট স্ক্রিনে প্রদর্শিত হয় জুলাই আগস্ট আর শাপলা চত্বরের গণহত্যা, পিলখানা ট্র্যাজেডি সহ বিভিন্ন ঘটনার তথ্যচিত্র। তুলে ধরা হয় আওয়ামী আমলের ভয়াবহ দুঃশাসনের চিত্র। আমরা আওয়ামী লীগের চূড়ান্ত বিচার চাই, তাদের নিষিদ্ধ করতে হবে। এই ফেসিবাদ স্বৈরাচারকে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা না হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমরা গড় ছেড়েছি কিন্তু রাজপথ ছাড়বো না। আমার পাও সমস্যা, চোখও সমস্যা, আসাদ করলে আরাম হলে বাইরে, এটা থেকে আমি জাগনায় ঘুমাইতে পারি। সারাদিনের মিছিল আর স্লোগানে ক্লান্ত শরীর, তাই রাত বাড়ার পর অনেকেই ক্লান্তি কাটাতে ঘুমিয়ে পড়েন রাস্তা আর ফুটপাতেই। এর আগে এ আন্দোলনের অন্যতম মুখ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ঘোষণা দেন শনিবার বিকেলেই হবে গণজমায়েত। তুলে ধরেন আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ, গণহত্যার কুশীলবদের শাস্তি ও জুলাই ঘোষণাপত্রের 3 দফা দাবি। আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল বিকাল 3টার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে। তার সাথে সাথে সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে যে পয়েন্টে আন্দোলন হয়েছে ঠিক সেই পয়েন্টে আমরা গণজমায়েত ঘোষণা করছি। আওয়ামী লীগ শাসনামলের সবগুলো গণহত্যার বিচার দাবিতে একাট্টা থাকার প্রত্যয় জানান জড়ো হওয়া নানা শ্রেণী পেশার মানুষ। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত সারা দেশে আন্দোলন চলবে বলেও ঘোষণা দেয় জুলাই যোদ্ধারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। পাল্টাপাল্টি হামলায় এখনও উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত। একে অপরের বিরুদ্ধে ড্রোন ও মিসাইল হামলার অভিযোগ করেছে দুই দেশ। ইসলামাবাদের দাবি, তাদের 3টি বিমান ঘাঁটিতে ভারতের ছোড়া মিসাইল প্রতিহত করেছে সেনারা। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে রাওয়ালপিন্ডির গ্যারিসন সিটি, চাকওয়াল শহরের মুরিদ এবং পাঞ্জাবের ঝাং জেলার রফিকুই বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল মিসাইল। অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও প্রতিবেশী রাজ্য পাঞ্জাবের অমৃতসরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাকিস্তানের ছোড়া বহু ড্রোন ভূপাতিতের দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। দুই দেশের সীমান্তবর্তী গ্রামগুলোয় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত পাকিস্তানের চলমান সংঘাতে এ পর্যন্ত 49 জনের মৃত্যু হয়েছে দুই দেশে। এর মধ্যে পাকিস্তানে নিহত হয়েছে 33 জন। ভারত যা শুরু করেছে তার শেষ দেখে ছাড়বে পাকিস্তান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত 48 ঘন্টায় পাকিস্তান ভারতে হামলা চালিয়েছে এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি দিল্লি। পাকিস্তান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ভারত যা খুশি করতে পারে। আগে বলেছি আমরা প্রস্তুত। তারা যদি যুদ্ধ চালিয়ে যেতে চায় ঠিক আছে, তবে তারা যা শুরু করেছে তার শেষ দেখে ছাড়বো আমরা। ভারত সরকারকে সিনেমা ও নাটক থেকে বের হতে হবে, এই কল্পনার জগৎ থেকে বের হয়ে আসতে হবে। ওদের গল্প বানানো বন্ধ করতে হবে। পাকিস্তান ভারত সংঘাত নিরসনে দুদেশের সাথেই সার্বক্ষণিক যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি চান পরিস্থিতি যেন দ্রুত শান্ত হয়। তিনি জানেন ভারত ও পাকিস্তানের মধ্যে বহু বছর ধরে বিবাদ চলছে। সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও নিয়মিতই দেশ দুটির নেতাদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। ভারত পাকিস্তানের বর্তমান সংঘাত যেন রূপ নিয়েছে ড্রোন যুদ্ধে। পাল্লা দিয়ে পাল্টাপাল্টি ড্রোন ছুড়ে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে দুপক্ষই। ড্রোন সক্ষমতায় কে এগিয়ে, ভারত না পাকিস্তান? দুই প্রতিবেশী দেশের সংঘাতে পাকিস্তানের ছোড়া ভারতের প্রায় সব ড্রোনই ইসরায়েলি হারব ড্রোন। অন্যদিকে পাকিস্তানের ভান্ডারে আছে তুরস্কের অত্যাধুনিক বায়রাক্তার, TB2 ও আকিনজির মতো শক্তিশালী সব ড্রোন। 2024 সালের তথ্য অনুযায়ী শক্তিশালী ড্রোন ভান্ডার রয়েছে এমন 10 দেশের তালিকায় ভারতের অবস্থান ষষ্ঠ। দেশটির সামরিক বাহিনীর হাতে আছে মোট 625টি ড্রোন।
ভারতের বহরে রয়েছে শক্তিশালী কামিকাজি ড্রোন, যা লয়টারিং মিউনিশন নামেও পরিচিত। ঘণ্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার বেগে উঠতে পারে এটি। আকারে ছোট এবং অত্যাধুনিক প্রযুক্তির কামিকাজি ড্রোন সর্বোচ্চ 10 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। শুধু কামিকাজি নয়, দিল্লির সমর ভান্ডারে রয়েছে পাঞ্ছি, নিশান্ত, নেত্রার মতো রিয়েল টাইম চিত্র ধারণকারী ড্রোন। এছাড়া রয়েছে ইসরায়েল নির্মিত অত্যাধুনিক হারব ড্রোনও। ড্রোন ভান্ডারের দিক থেকে পিছিয়ে নেই পাকিস্তানও। রয়েছে তুরস্কের অত্যাধুনিক বায়রাক্তার TB2 ও আকিনজির মতো শক্তিশালী সব ড্রোন। তুরস্কের নির্মাতা প্রতিষ্ঠান বেইকারের তৈরি আকিনজি ড্রোনটি উঠতে পারে সর্বোচ্চ 45,000 ফুট উচ্চতায়, যার গতি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 361 কিলোমিটার। টানা 24 ঘন্টা অবস্থানও করতে পারে আকাশে। বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোনের তালিকায় থাকা তুরস্কের আঙ্কা ও চীনা উইংলুং ড্রোনও রয়েছে পাকিস্তানের ভান্ডারে। পাকিস্তানের চেয়ে সামরিক খাতে প্রায় 10 গুণ বেশি ব্যয় করে ভারত। দিল্লি সামরিক খাতে ব্যয় করে $75 বিলিয়ন, সেখানে ইসলামাবাদ খরচ করে মাত্র $7 বিলিয়ন। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে 2 বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত 9টার দিকে বাসা থেকে বয়স্ক এই 2 নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত 2 জনের মধ্যে একজন BIWT এর প্রাক্তন কর্মী বলে জানা গেছে। মরদেহে আঘাতের চিহ্ন দেখে এই 2 জনকেই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। 2 নারীর দেহে আঘাতের চিহ্নে হিংস্রতা স্পষ্ট বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান। তার ধারণা এটি একটি প্রতিহিংসামূলক বর্বরতা। অবশ্য নিহতের পরিচিতজনরা এমন নির্মমতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। তদন্ত করে এই রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ওসি। জিজ্ঞাসাবাদের জন্য বাসার দারোয়ানকে হেফাজতে নিয়েছে পুলিশ। মরিয়ম বেগমের লাশ ফেলানো ডাইনিং রুমে এবং তার বোন সুফিয়া বেগমের লাশ রুমের মধ্যে, মানে 4-5 হাত ডিফারেন্স। আর মেয়েটা পাশে বসে কাঁদছে। 7টা-8টার দিকে আর কি কল আসতে বাসায় যে এই মিষ্টি আপু আসছে। এই বাসায় এসে দেখতেছে, দরজার তালা খুলে দেখতেছে যে এরকম পড়ে আছে। আমাদের কাছে এই বিষয়টা হচ্ছে যে ঘর বন্ধ ছিল, তালাবদ্ধ ছিল, আর এমনি কোনো গ্রিল কাটা নাই বা কোনো পিছন দিয়ে ঢোকার কোনো অবস্থা ছিল না। আমরা প্রতিটা চেক করেছি। আমরা প্রাথমিকভাবে বিভিন্ন দিক মাথায় রেখে কাজ করতেছি। আমরা কয়েকটা বিষয় আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। স্বস্তির আভাস দিচ্ছে চাল। বাজারে দীর্ঘদিনের টানাপোড়েনের পর খানিকটা পরিতৃপ্তি দিচ্ছে বোরোর বাম্পার আবাদ। সব ধরনের চালের দাম কেজিতে কমেছে অন্তত 4 থেকে 5 টাকা। ব্যবসায়ীরা বলছেন সব অঞ্চলে একসাথে যোগান বাড়ায় ধানের দাম কমেছে। তবে কর্পোরেট বেনিয়ারা চাল মজুত করে ফেললে আবারও কারসাজি হবে। কোমর বেঁধে মাঠে ধান কাটছেন কৃষক। গায়ে রোদ, পায়ে কাদা, তবুও মুখে প্রশান্তি, কারণ মাঠ ভরা সোনালী ফসল এবার সময় মতো ঘরে তোলা যাচ্ছে। দেশের প্রধান খাদ্যশস্য বোরো ধান এখন কাটার মৌসুমে। কৃষি দপ্তরের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে প্রায় 48 লাখ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যা থেকে উৎপাদনের লক্ষ্য 2,10,00,000 টন। ধানের এই বাম্পার আবাদের প্রভাব খুচরা ও পাইকারি বাজারে স্পষ্ট। মাসের শুরু তাই ক্রেতাদের ভিড় একটু বেশি। নতুন চাল বাছাই করে কিনছেন অনেকে। জানা গেল গত এক সপ্তাহে চালের দাম কেজি প্রতি 3 থেকে 4 টাকা কমেছে। 80 টাকার আশপাশে মিলছে নাজিরশাইল ও কাটারি। 72 থেকে 75 টাকায় মিলবে মিনিকেট। মোটা স্বর্ণা চালের কেজি 55 টাকার মতো। 4600 টাকা ক্রয় করছি, সেটা এখন মোটামুটি চলে আসছে আপনার 60,000 টাকা বা মোটামুটি এর মধ্যে আছে। আর মঞ্জুর, সাগর এগুলো প্রত্যেকটা মোট কোয়ালিটি এবং কোম্পানি ভেদে প্রত্যেকটা চালের দামে 300-400 টাকা করে বস্তায় কমছে। কর্পোরেট কোম্পানি কিন্তু 1 সপ্তাহ 10 দিন পরে যখন তাদের গুদাম শেষ হয়ে যাইব, তারা ওখানে স্টক রাখে মনে করেন তাদের মন মতো বাড়াইব। তারা মনে করেন আমরা মিনিকেট যদি বেচবো 70 টাকা, ওরা অন্তত পক্ষে বেচবো মনে করেন 85 থেকে 90 টাকা। রাইস মিলগুলোতে এখন দিনরাত মারাইয়ের ব্যস্ততা। প্রতিদিনই ট্রাকে আসছে নতুন ধান। সব জেলা থেকে একসাথে যোগান বাড়ায় আগের মজুদ কম দামে ছেড়ে দিচ্ছেন অনেকে। কিছুদিন আগেও যেখানে মানভেদে প্রতিমন ধান বিক্রি হচ্ছিল 2,000 টাকায়, এখন তা নেমে এসেছে 1,500 টাকার আশপাশে। অর্থাৎ গত 2 সপ্তাহে ধানের পাইকারি দাম 15 থেকে 20% পর্যন্ত কমেছে। এই যে চালের বাজার কমা, এটা কিন্তু মানে এটা মিল মালিকদেরও কোনো হাত নাই বা এখানে কৃষকদেরও কোনো হাত নাই বা কারো না। এটা প্রাকৃতিকভাবে যে ধানের বাজার কমে গেছে, ধান উৎপাদন মৌসুম হিসাবে ধান এখন বাজারে চলে আসছে। দিনাজপুর বলেন, যশোর অঞ্চল বলেন, কুষ্টিয়া অঞ্চল বলেন, সারা দেশের ধান একবারে কাটা লাগছে। একবারে কাটা লাগার কারণে এই ধানটা কৃষকরা আপনার বাজারে খুব ব্যাপক আমদানি হয়েছে। যাদের টাকা পয়সা আছে, স্টক টাকা, তারা ব্যাংক থেকে লোন নিয়ে ধান মজুত করে।
এই মজুরটা যদি তারা না করতে পারে তাহলে ধানের দাম স্থিতিশীল থাকবে, চালের বাজার স্থির থাকবে। চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ৩.৫ লাখ টন ধান কিনবে সরকার, আর ৪৯ টাকা দরে কেনা হবে ১৪ লাখ টন সিদ্ধ চাল। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হাওড় অঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম আশুগঞ্জের বিওসি ঘাটেও বেড়েছে কর্মচাঞ্চল্য। তবে কৃষকদের অভিযোগ, ধানের এই মোকামটি বাজার মূল্য নিয়ন্ত্রণ করেন পাইকার ও আড়তদাররা। তাই চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় তারা। জেলা খাদ্য অধিদপ্তর বলছে, পুরো দমে মিল মালিকরা ধান কেনা শুরু করলে নিয়ন্ত্রণে আসবে বাজার মূল্য। হাওর অঞ্চলে এখন বোরো ধান কাটা, মারাই ও শুকানোর কাজে ব্যস্ত কৃষক। পাকা ধান উঠছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বিল আর হাওর থেকে। শুকানোর পর মাঠ থেকে ধান চলে যাচ্ছে আশুগঞ্জ মোকামে। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট সহ বেশ কয়েকটি জেলার ধানও এই মোকামে নিয়ে আসছেন ব্যাপারীরা। প্রতিদিন হাতবদল হচ্ছে অন্তত ১ লাখ মন ধান। কৃষকদের অভিযোগ, মোকামটি একেবারেই নিয়ন্ত্রণহীন, তাই বাম্পার ফলনের পরেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না তারা। মোকাম দেখে ময়ালো কম, গৃহস্থিবার কিছুদিন আগে খুব কম পাইছে, আর বাজার কম, একসাথে ধান বেশি আয় পরে আর সস্তা ধরে ভালো হইলো তো সব কিছুরই তো দাম বেশি, দামে তো আগে সব কিছু বনে না। এরপরও তো কৃষকের কইরা অভ্যাস, এটা করতেই হবে। কৃষক আটকে রাখার কারণ হইতেছে তারা এখন যে পরিমাণে ধান বেচতেছে, যে দরে ধান বেচতেছে তারা করতে হইতেছে না। আর যদি কিছুদিন পরে তারা রাখতে হয়, স্টকে রাখে, তারপর কিছুদিন পরে বেচে তারাকে একটা মানসম্মতভাবে বিক্রি পাইবে, দর পাইবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, বোরো ধান কাটা এখনো শেষ হয়নি। পুরোদমে মিল মালিকরা ধান কেনা শুরু করলে নিয়ন্ত্রণে আসবে বাজার। আমরা সংগ্রহ শুরু করেছি, চালও হচ্ছে সংগ্রহ শুরু করেছে। চুক্তি এখনো শেষ হয় নাই, চুক্তির মেয়াদ 15 মে পর্যন্ত। চুক্তি শেষ হলে তখন হয়তো বা পুরোদমে শুরু হবে আর কি। আচ্ছা, চুক্তির পার্সেন্টেজ এখন পর্যন্ত হয়ে গেছে তো প্রায় 70% হয়ে গেছে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৭৬,৮০০ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৭,৬০০ মেট্রিক টন ধান কিনবে সরকার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বোরো ধান চাষে অতিরিক্ত পানি ব্যবহারে নির্গত হয় পরিবেশের জন্য ক্ষতিকর মিথেন গ্যাস। এতে নিচে নেমে যাচ্ছে ভূপৃষ্ঠের পানির স্তর। ধানের ফলন কমার পাশাপাশি বাড়ছে তাপমাত্রা আর খরচও। ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষক ও বিজ্ঞানীরা বলছেন, এই ক্ষেত্রে পানি সাশ্রয়ী AWD পদ্ধতি ব্যবহারে বাড়বে ফলন, কমবে খরচ, বাঁচবে পরিবেশ। এই পদ্ধতিতে ফলন বৃদ্ধি ও উৎপাদন খরচ কমেছে বলে জানিয়েছেন কৃষকরা। ঝিনাইদহের কৃষি অধ্যুষিত কয়েকটি গ্রাম ঘুরে রিপোর্ট করছেন আলমগীর স্বপন, ক্যামেরায় ছিলেন রুবেল হাসান। পানির স্তর নিচে নেমে যাওয়ায় আগের মতো পানি পান না ঝিনাইদহের সুন্দরপুরের ইছাপুর গ্রামের কৃষক আমজাদ হোসেন। এজন্য বন্ধ করতে হয়েছে সেচ পাম্প, খুঁজতে হয়েছে নতুন পানির উৎস। 3 পুরুষের কৃষির অভিজ্ঞতায় বললেন, দিনে দিনে চাষাবাদ কঠিন হয়ে যাচ্ছে। পানি তুলে পানি নিচে চলে গেলে আর ওই জন্য পানি একটু কম ওঠে মেশিনে। এই সময় বাড়ির টিউবওয়েলেও পানি কম উঠছে, কোনোটাই উঠছেই না। তার মতো একই অভিজ্ঞতা কালীগঞ্জের সুন্দরপুরের পবিত্র বিশ্বাস ও মহাদেবপুর গ্রামের আব্দুর রশিদেরও। এই যে ডিপ যখন চালাই, এর আগে যখন চালাতাম তখন আমার কিন্তু আশপাশের কোনো কলে টিউবওয়েলে পানি উঠতো না। পানির যে স্তরটা, এই স্তরটা নেমে যাওয়ার পরে আমাদের ওই সালমার সঙ্গে আর পানি উঠছে না। শুধু পানির স্তর নিচে নেমে যাওয়াই নয়, অতিরিক্ত সেচের কারণে ধানি জমিতে পানি বেশি সময় থাকলে সৃষ্টি হচ্ছে ক্ষতিকর মিথেন গ্যাস। এতে প্রভাব পড়ছে ফলনে, তাপমাত্রা বৃদ্ধির ফলে ক্ষতি হচ্ছে পরিবেশের। প্রায় 75% জমিতে হচ্ছে আমরা ভূগর্ভস্থ পানি থেকে সেচ দিই, গ্রাউন্ড ওয়াটার থেকে। গ্রাউন্ড ওয়াটার যদি আমরা কম তুলি তাহলে হচ্ছে কি আমাদের ওয়াটার টেবিল যে দিন দিন নিচে নেমে যাচ্ছে, এইটা রোধ হবে। এই মিথেন গ্যাস যদি বায়ুমণ্ডলে আসে তাহলে আমরা যে দেখি এই যে কার্বন ডাইঅক্সাইড বাড়ে, কার্বন ডাইঅক্সাইড বাড়লে কি তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বাড়লে এই যে প্রাকৃতিক দুর্যোগ, ধান গাছের যে ব্লাস্ট, এটা ধান গাছের একটা মহামারী রোগ, এই রোগের আক্রমণ বাড়তে পারে। পানি সাশ্রয়ী ও জলবায়ু সহিষ্ণু ধান চাষে দীর্ঘদিন ধরে বাংলাদেশে কাজ করছেন পরিবেশ ও উন্নয়ন কর্মী জাপানি নাগরিক চুচ্চুই তেতচুও। তিনি বলছিলেন, ধান চাষে ভেজা ও শুকনা বা AWD পদ্ধতির ব্যবহার বাড়লে এক্ষেত্রে সুফল মিলতে পারে। বোরো ধানের সেচে জমি সবসময় ভিজিয়ে না রেখে 3 থেকে 4 দিন শুকনো রাখতে হবে। ধান চাষ করা হচ্ছে, অনেক পানি অপচয় করা হচ্ছে। AWD সেটাতে পানি খরচ কম হবে
পাশাপাশি উৎপাদন বৃদ্ধি পাবে। বোরো ধান চাষে এডব্লিউডি পদ্ধতি ব্যবহারের কারণে সুফলও পাচ্ছেন কৃষকরা। চাষ ভালো হয়, ধান ভালো হয়, পানি কম দিয়ে ধান মানে পানি শুকায় আবার দিয়ে হয় পানি, তবে ধানের চাষ হয় ভালো। আমাদের কারেন্ট বিলটা কম আসছে। আগে আসতে ধরেন আমাদের বছরে 60 থেকে 65,000 70,000, এখন সেই জায়গায় আমাদের আসতে ধরেন 45 থেকে 50। পরিবেশ বান্ধব এমন ধান চাষ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে সহযোগিতা করতে চায় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ। বাংলাদেশ অলরেডি প্লেজ 2030 সালের মধ্যে 30% মিথেন গ্যাস কমানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে নীতি সহায়তা দেওয়ার পাশাপাশি সহযোগিতা করতে চাই ইফাদ। ইফাদ কান্ট্রি ডিরেক্টর ভবিষ্যতের স্বার্থে পরিবেশ বান্ধব কৃষির উপর জোর দিয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব ধান চাষ সহ কৃষিতে নানাভাবে পড়েছে। এর থেকে বের হতে সরকারকে গ্রহণ করতে হবে নানা কার্যকর কৌশল ও পদ্ধতি, আর তা না হলে খাদ্য সংকট মোকাবেলার যে চ্যালেঞ্জ তা অর্জন কঠিন হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, কালীগঞ্জ, ঝিনাইদহ। ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলায় 8 ঘণ্টা পর লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি উদ্ধারের 8 ঘণ্টা পর একই স্থানে লাইনচ্যুত হয়েছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বগি। সকালে পৈরতলা রেলগেট এলাকায় এই ঘটনা হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জানান, রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের বগি উল্টে চট্টগ্রামগামী লাইনে গিয়ে পরে সকালে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে। কিন্তু কিছুক্ষণ পর একই স্থানে লাইনচ্যুত হয় চট্টগ্রামগামী কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি। এতে আবারও বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে ডাউন লাইনের রেল চলাচল। এদিকে ফরিদপুরের ভাঙায় খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকা খুলনা, ঢাকা বেনাপোল রুটে ট্রেন চলাচল। গত রাত 9টার দিকে এই ঘটনা হয়। স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ভাঙা জংশন থেকে কিছু দূরে গেলে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। এতে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উদ্ধারকারী ট্রেন। দ্রুতই লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে রেল যোগাযোগ সচলের চেষ্টা চলছে। এ বিষয়ে আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছে সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, একই জায়গায় 2বার ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণটি কি? লাইনচ্যুত দ্বিতীয় ট্রেনের উদ্ধার কাজ কি শুরু হয়েছে? দেবাশিস, মাত্র 7 ঘন্টার ব্যবধানে কিন্তু 2টি ট্রেন কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অর্থাৎ আউটারের পরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। গতকাল রাতেই কিন্তু আসলে শুরুতেই একটি মালবাহী বগির চাকা লাইনচ্যুত হয়েছিল। তার পরবর্তীতে আজ সকাল 5:45টার দিকে কিন্তু কক্সবাজার গামী যেটি কক্সবাজার এক্সপ্রেস, সেই ট্রেনটির অর্থাৎ একেবারেই পিছনের খাবারের যেটি বগি, সেই বগির 2টি চাকা কিন্তু লাইনচ্যুত হয়েছে। ফলে কিন্তু বিশেষ করে ডাউন লাইনে কিন্তু রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সেক্ষেত্রে ঢাকার সাথে বিশেষ করে চট্টগ্রাম, সিলেট এবং নোয়াখালী এবং ময়মনসিংহ থেকে চট্টগ্রাম এই 4টি রেল রুটে ডাউন লাইনে কিন্তু রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এখন আসলে এই বিষয়টি নিয়ে কাজ করছেন রেলওয়ে কারিগরি বিভাগের কর্মীরা। তাদের সাথে আমরা কথা বলেছিলাম যে একই স্থানে পাশাপাশি কিভাবে এই ঘটনাটি ঘটে। তারা আসলে রেল লাইন কাজ তারা তদারকি করছেন, তারা সংস্কার করছেন এবং তারা বলছেন যে বিষয়টি তারা খতিয়ে দেখছেন। আরেকটি বিষয় আপনাকে যদি জানিয়ে রাখি যে যেই কক্সবাজার এক্সপ্রেস যে ট্রেনটির শেষের খাবারের বগির 2টি চাকা লাইনচ্যুত হয়েছিল, সেটি কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং বগিটির অন্য বগিগুলো ইতিমধ্যে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পাশাপাশি যে বগিটি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটি কিন্তু এখন রিলিফ ট্রেন কিন্তু ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে টেনে নিয়েছেন, অর্থাৎ রেলওয়ে কর্মীরা কিন্তু কাজ করছেন। সময় লাগবে ডাউন লাইনে রেল যোগাযোগ স্বাভাবিক হতে। দেবাশিস, ধন্যবাদ শফিক যুক্ত হবার জন্য। রাজশাহীতে 2023 সাল থেকে প্রতি বছরই গরমে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ঘর পেরিয়ে যাচ্ছে। এবছরও মে মাসের দ্বিতীয় সপ্তাহে বরেন্দ্রভূমির এই অঞ্চলে তাপমাত্রার পারদ 40 ছুঁয়েছে। আবহাওয়া অফিস বলছে চলতি মে ও জুন মাসে তাপমাত্রা আরও বাড়বে। গবেষকরা জানিয়েছেন ভৌগোলিক কারণেই এবারের গরমের তীব্রতা হবে দীর্ঘমেয়াদী, ফলে ভোগান্তি বাড়বে জনজীবনে। তাপমাত্রার পারদ চড়চড়িয়ে উঠেছে 40-এ।
তীব্র গরমে তাই যে যার মতো খোঁজ করছে একটু প্রশান্তির। আমাদের রাজশাহীতে আসলে এই জায়গাতে গাছপালা কম, এই জন্য গরম, প্রচণ্ড গরম পড়তেছে। এই গরমে তো আবহাওয়া যে পরিস্থিতি তা গোসল করে খুব ভালোই লাগছে আমাদের। অতিরিক্ত গরম এবং আমিও সারাদিন এতে ছোটো বসে কাজ করে কেবল হাত মুখ ধুলাম, গরমের জন্য অসুস্থ হয়ে যাচ্ছি। আবহাওয়া অফিসের তথ্য মতে এই মৌসুমে এখন পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসের আর্দ্রতা ছিল 30%। এমন তীব্র গরমে তাই হাঁসফাঁস অবস্থা মানুষের। প্রচণ্ড রোদ, কোনো পানি খাওয়া হচ্ছে, মনে হয় সহ্য হচ্ছে না গরমে। গরম সহ্য করা পারতেছি না, প্রচুর পরিমাণ গরম। যাত্রী তো নাই ভাই, রোদের মধ্যে যাত্রী থাকে, যাত্রী তো খুবই কম। আমাদের সমস্যা যে রোদ, তাপমাত্রা বেশি, ভাড়া ভুড্ডি কম। রোদ গরমে সব বাড়ি চলে গেছে, সন্ধ্যাবেলাতে হবে লোক। আবহাওয়া অফিস বলছে এখন পর্যন্ত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি পেরিয়েছিল 1972 সালে। এরপর 2005 সালের পর বিভিন্ন সময় তাপমাত্রা 42 ডিগ্রি ছুঁলেও অন্য বছরগুলোতে তা 40-এর মধ্যেই সীমিত ছিল। তবে 2023 সাল থেকে প্রতি বছরই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। গত বছর এপ্রিলের শেষ ভাগেই সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলে 43 ডিগ্রি, যা ছিল 5 দশকের সর্বোচ্চ। এবার সেই রেকর্ডও ভাঙতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিবেশবিদরা বলছেন ভৌগোলিক কারণে এবছর তীব্র গরমের স্থায়িত্ব কিছুটা দীর্ঘমেয়াদী হতে পারে। বাংলাদেশে যদি এই ন্যাচারাল ফেনোমেননের জন্য যদি বৃষ্টিপাত যদি দেরিতে আসে, মৌসুমি বায়ু দেরিতে আসে, তাহলে গরমের প্রভাবটা বাড়বে এবং লম্বা সময় ধরে চলবে। এই গবেষক বলছেন স্থানীয় অভিযোজন প্রক্রিয়া নিয়ে দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করা না গেলে তীব্র গরমে জনজীবনের পাশাপাশি ফসল চাষের ধরনও প্রাণ প্রকৃতির ওপর বিরূপ প্রভাব ফেলবে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। দাফনের একদিন পর ফিরে এলেন যুবক। হ্যাঁ, এমন চাঞ্চল্যকর ঘটনাই ঘটেছে চট্টগ্রামে। নিখোঁজের পর খালে পাওয়া এক যুবকের মরদেহ নিজের ছেলে শনাক্ত করে ভোলায় নিয়ে দাফন করেন বাবা। ফেসবুকে সেই ঘটনা জানতে পেরে বাড়ি ফিরে আসেন আত্মগোপনে থাকা ছেলে। তাহলে চট্টগ্রাম থেকে ভোলায় নিয়ে দাফন করা ওই যুবককে রহস্যের জট খোলার চেষ্টা করছে পুলিশ, পিবিআই। অনলাইন জুয়ায় টানা 3 দিনে 34,000 টাকা হারান আব্দুর রহিম। পেশায় নির্মাণ শ্রমিক। ধারের টাকায় পরিশোধ করেছেন সেই অর্থ। পরে দেনা পরিশোধের চাপে আত্মগোপনে চলে যান এই যুবক। বন্ধ করে রাখেন নিজের মোবাইল ফোনটিও। হঠাৎ করেই ছেলে নিখোঁজ। 2 দিন পর গত 3 মে রহিমের নিখোঁজের ঘটনায় ডায়েরি করতে থানায় যাচ্ছিলেন বাবা। এরই মধ্যে শুনতে পান কোতোয়ালি থানার দেওয়ানজি এলাকায় খালে ভাসছে এক যুবকের মরদেহ। উদ্ধারের পর সেটি নিখোঁজ রহিমের বলে শনাক্ত করেন তার বাবা। ময়নাতদন্ত শেষে সেই মরদেহ 5 মে গ্রামের বাড়ি ভোলার লালমোহন নিয়ে দাফনও করেন তারা। 6 তারিখ রহিম মোবাইল অন করে ফেসবুকে দেখতে পান তাকে দাফন করেছে তার পরিবার। সঙ্গে সঙ্গেই ফোন করে বাবাকে জানান তিনি বেঁচে আছেন। টাকার জন্য আত্মগোপনে ছিলেন। 1 তারিখে রাত্র 10টা বা 11টার দিকে আমি ফোন বন্ধ করছিলাম। আমি 6 তারিখে 9টা বাজে, দিনের 9টা বাজে ফোন ওপেন করছি। তারপরে ফেসবুকে ঢুকছি, মতো দেখতেছি যে আমার লাশ দাফন দিচ্ছে, কিন্তু ওইটা তো আমি না, আমি তো জীবিত আছি। তারপর আমি বাড়িতে ফোন দিছি, আব্বুর সাথে কথা বললাম। রহিমের বাবার দাবি ভেসে ওঠা মরদেহের শরীরের বিভিন্ন অংশের সাথে মিল রয়েছে তার ছেলে রহিমের, এমনকি দাগও। তাই ছেলে বলেই শনাক্ত করেছিলেন। গলা যে দাগ আছে, ওই দাগ ডোবাইছি, আর ফ্যাট একটা রড উঠতেন 2 তলাতেন করে রড গাছে, ওই রডটা খুললে পরে চিকিৎসা করে ওই জায়গাটা শুকিয়েছে, একটা দাগ রয়ে গেছে সামান্য সাদা। ওই দাগটা দিকে আমি চিহ্ন দিছি, দিয়ে আমার তো আমি ফুরিয়েছে তারা পুলিশের আমার সরে নিয়ে ওরা যাচাই করে দিয়েছি ঠিক এই মিলে, তখন আমার দিয়ে দিল আর কি লাশ। হঠাৎ করে মৃত ব্যক্তি ফিরে আসা এবং দাফন করা যুবকের পরিচয় নিয়ে চট্টগ্রাম ও ভোলায় শুরু হয়েছে চাঞ্চল্য। পুলিশের দাবি দাফন করা যুবকের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে থানার পাশাপাশি কাজ করছে পিবিআই। দাফন করছে ভোলায়, বাট আমাদের ফর্মালিটি সব করছি আমরা, পোস্টমর্টম করছি, ডিএনএ স্যাম্পল রাখা হচ্ছে, অল এভরিথিং, পেপার পত্রিকায় এবং
আমার ফেসবুকে সব জায়গায় এটা দেওয়া আছে আইডেন্টিফাই করার জন্য। আবার পিবিআই সিআইডি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা ডেড বডি শনাক্তের চেষ্টা করছি। দাফন হওয়া যুবকের পরিচয় সন্ধানে দেশের প্রতিটি থানায় এরই মধ্যে বার্তা পাঠিয়েছে পুলিশ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কুমিল্লার তিতাসে বাড়ছে বিএনপির কোন্দল। বেশ কয়েকটি সংঘাতের ঘটনা ঘটেছে। স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ তুলেছে বঞ্চিতরা। তাদের অভিযোগ, সেই কমিটিতে ঠাঁই পাচ্ছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। হচ্ছে স্বজনপ্রীতিও। তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে বিএনপির পদ প্রত্যাশীদের মনোনয়নপত্র সংগ্রহের সভা চলছিল গেল 28 এপ্রিল। হঠাৎ ছড়িয়ে পড়ে উত্তেজনা, চলে হামলা, রূপ নেয় সংঘর্ষে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সৌদি প্রবাসী মাজিদুল ইসলাম মন্টু, তার বিরুদ্ধে সদস্য সচিব আবুল কাশেমের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ তুলেছে আরেক পক্ষ। অভিযোগ, সেই কমিটিতে ঠাঁই পেয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও মন্টুর পরিবারের লোকজন। কি ফ্যামিলির মধ্যে এই কমিটিগুলো দিচ্ছে, আসলে তো এইভাবে বিএনপির কোনো সফল হবে না। গুন্ডা ফান্ডা দিয়ে আমাদেরকে মাইরেও খাওয়াইছে, খাওয়ার পরও আমরা 17 বছর দল ছাড়ি নাই এবং আমরা 8টি ভাইয়ের মাধ্যমে মারফেটেতে বইরে বিএনপি করতেছি। আমার সাইন জাল করে আব্দুর রহমানের পরিবর্তে গিয়াসউদ্দিন মন্টু মিয়ার খালুকে সাংগঠনিক দেওয়া হয়। তারা বলছে আমার 2 নম্বর ওয়ার্ডটার মধ্যে 3টা আমলি গেলু আছে। 17 বছর পরে আমার এতন একটা ইউনিয়ন 32,000 ভোট, 3.5 আমার ইউনিয়নটা বড়, তেমন 3-4টা লোক আসতে পারুই। কোনো লোক বলতে যে এটা আমলিক, এটা সমস্যা, আমি আপনাদের লোক একমত, যে কোনো মুহূর্তে বাধা দিবেন, আমার কোনো আভিত্য নাই। তার আগে 27 এপ্রিল একই উপজেলার নারান্দিয়া ও 25 এপ্রিল কলাকান্দি ইউনিয়নে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়। এসব ঘটনায় আহত হয় অন্তত 25 নেতাকর্মী। উপজেলার 9টি ইউনিয়নে বাড়ছে এমন বিভক্তি, সংঘাত। বিএনপি নেতারা যা করতেছে, দলের অমঙ্গল ছাড়া কোনো মঙ্গল দেখি না। আগে যত টেগে নিয়ে আছে সব ডিবাদ দেওয়া, নতুন নতুন ঢুকতে আছে। ওনার পকেট কমিটি ওনার মন মতো এই কমিটিগুলো করে রাখছে। আমরা এই বিষয়গুলো থানা কমিটিকে বারবার অবগত করছি, থানা কমিটি আমাদেরকে তেমন একটা পাত্তা দেয় না। দলের গঠনতন্ত্রের বাইরে গিয়ে কমিটি গঠনের সুযোগ নেই বলছেন উপজেলা বিএনপির সিনিয়র এই নেতা। যে শালম সরকার এত বছর নির্যাতিত এই এলাকাটা করে গেছে, রাজত্ব করে গেছে, এই জন্য চাঁদা, এই জন্য বাইন্দা টান্দা, যেই অফিসটার মধ্যে, সেই অফিসটার মধ্যে মাঝে ছিল মন্টু আবার অফিস। এই হইলে আমরা যারা দীর্ঘদিন এই মামলা হামলা খাইয়া বাড়ি হারা হয়েছি, বউ হারা হয়েছি, বল ছেলে মেয়ে দেখতে পারেন নাই, আমাদের আমরা বল কোথায় যাও না। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 সদস্যের মৃত্যুর পর সেই পরিবারে জন্ম নিয়েছে এক নবজাতক পুত্র সন্তান। বাবার আদর থেকে বঞ্চিত এই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় স্বজনরা। কোলজুড়ে এসেছে ফুটফুটে ছেলে সন্তান, কিন্তু নতুন সদস্যের আগমনে পরিবারে আনন্দের বদলে বিষাদের ছায়া। পৃথিবীতে আসা এই নবজাতকই এখন সড়ক নৈরাজ্যের জলজ্যান্ত সাক্ষী। বৃহস্পতিবার অন্তঃসত্ত্বা স্ত্রী, বাবা, মা, বোন সহ স্বজনদের নিয়ে রাজধানীর ঢাকার একটি হাসপাতালে যাচ্ছিলেন মাদারীপুর সদর উপজেলার একটি মসজিদের ইমাম বিল্লাল ফকির। পথে এক্সপ্রেসওয়েতে গাড়ির চাকা পাঞ্চার হলে মেরামতের সময় অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। মারা যান বিল্লাল ফকির সহ তার বাবা, মা, বোন ও অ্যাম্বুলেন্স চালক। মায়ের পর আল্লাহ একটু পোলা দিবে, এই পোলার খুশিতে সিজার করতে যাইয়া হারা 4 জন শহীদ। আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছে ওরে, ও হয়তো দুনিয়ায় আসছে ঠিকই, ওর আত্মীয় স্বজন, বাবা, ওর দাদা দাদি বা ওর ফুপু কাউকেও দেখলো না, ওর গার্জিয়ানকে ও দেখলো না, বা ওকেও ওর গার্জিয়ানরা কেউ দেখতে পারলো না। ভাগ্যগুণে বেঁচে ফেরা বিল্লালের প্রসূতি স্ত্রীর কোলজুড়ে এসেছে নবজাতক, কিন্তু পরিবারের সুখের সাথে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যে লোকটার মহিলারা রেখে গেছে, দেখা যায় তার 3টা মেয়ে আছে আর একটা ছেলে সন্তান আল্লাহ দিচ্ছে, মানে 4টা বাচ্চা নিয়ে তার আর মনে ফ্যামিলিতে হাল ধরার মতো কেউ নাই। আর আপনারা দোয়া করবেন এই শিশুটা যেন সুন্দরভাবে মানুষের মতো মানুষ হতে পারে। সরকারের কাছে আমার একটা আবেদন, এদের যে আর বাকি লোক রয়ে গেল তাকে দেখার মতো আর লোকটাই আল্লাহ ছাড়া। যদি সরকারের কোনো অবস্থা থাকে তাদের আর্থিক সহায়তা একটু
কামনা করে এই আমাদের দাবি। সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি স্বজনদের। জারিন অর্নি, যমুনা নিউজ। নাটোরের বড়াই গ্রামে একটি স্কুলের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর জালিয়াতি করে গায়েবী নিয়োগ বোর্ড গঠনের অভিযোগ তুলেছেন চাকরি প্রত্যাশীরা। মৌখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ তার সহযোগীদের বিরুদ্ধে উৎকোচের বিনিময়ে চাকরি দেওয়ারও অভিযোগ উঠেছে। এসব খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। বড়াই গ্রামের মৌখরা উচ্চ বিদ্যালয় গেল 9 এপ্রিল স্কুলের নিরাপত্তা কর্মী, অফিস সহকারী ও নৈশ প্রহরী পদে যোগ দেন 3 জন। তবে নিয়োগ প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। 2023 সালের 25 সেপ্টেম্বর স্কুলটিতে প্রথম দফায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, তবে নানা জটিলতায় তা স্থগিত হয়। পরের বছরের 4 আগস্ট 3 পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, তবে কবে সেই নিয়োগ পরীক্ষা হয়েছে তা জানে না আবেদনকারীরা। জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগ করেছেন তারা। বিষয়টি ইউনোকে জানিয়েছেন লিখিতভাবে। সার্কুলারে আমি আবেদন করেছিলাম, তো আমাকে কোনো পরীক্ষাতে আমাকে ডাকেনি। আর এখন শুনতেছি যে আবার নতুন করে সার্কুলার দিয়েছে এবং কি 3 জনকে নিয়েছে। 3টি পদে 30 থেকে 40 লক্ষ টাকার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, এই নিয়োগে প্রধান শিক্ষক সহ যারা জড়িত, একটা উচ্চ মহল চক্র জড়িত আছে, তাদেরকে সঠিক তদন্তের মধ্যে খুঁজে বের করা দরকার। আমার ভাইস্তে থেকে 14 লাখ টাকা দাবি করা হয়েছিল। আমি নিষেধ দেওয়ার পরে আর ভাইস্তে ওখানে অর্থ বিনিয়োগ করে নাই। পরবর্তীতে জানতে পারলাম যে 3 জন 40 লাখ টাকার মতন ওখানে দিয়ে ডোনেশন দিয়ে ঢুকিছে। কবে এবং কোথায় হয়েছে নিয়োগ পরীক্ষা প্রশ্ন ছিল চাকরি পাওয়াদের কাছে। 23 সালের দিকে নিয়োগ আবেদন করেছিলাম, সেক্ষেত্রে আমাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়েছিল পরীক্ষাতে। তো আমরা পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষাতে আর কি আমরা প্রথম স্থান অধিকার করেছি। আমরা দিক দিয়ে ঠিক আছি। আমাদের এখন এটা কিভাবে কি করলো আমরা তো জানা নাই। আমরা তো সঠিকভাবে আসছি, সঠিকভাবে পরীক্ষার কেন্দ্রে ডাকা হয়েছে আমাদের। আগে বেতন হয় নাই, সেজন্য আমরা ভাবে আসি নাই, কিন্তু আমাদের নিয়োগ 1 বছর আগেই আর কি হয়েছে, 1.5 বছর আগে। নিয়োগে জালিয়াতির বিষয়টি অস্বীকার করেছেন প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টরা। দাবি যথাযথ প্রক্রিয়াতেই হয়েছে সব। 9 তারিখে নিয়োগ দেওয়া হয়, 11 তারিখে ওরা যোগদান করেন। পরবর্তীতে আরেকটা যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় সেটা হচ্ছে রাজনৈতিক চাপে। প্রাথমিকভাবে স্বাক্ষর জালিয়াতি ও গায়েবী নিয়োগ বোর্ডের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। মৌখাড়া হাই স্কুলের নিয়োগের বিষয়ে মানে আমি ছিলাম না। এখন যদি আমার স্বাক্ষর ওখানে কেউ শো করে তাহলে সেটা জাল স্বাক্ষর হবে। অসুস্থ ছিলাম, আমি শুয়ে ছিলাম। ওই নিয়োগ বোর্ড কে উপস্থিত ছিল আমি এটা জানি না। আমরা প্রমাণ পেয়েছি যে নিয়োগটি সম্পূর্ণ ভুয়া এবং আমরা সংশ্লিষ্ট যারা ছিল সেই সংশ্লিষ্ট সকলকে ফোন করেছি এবং প্রাথমিকভাবে তারা অস্বীকার করেছেন এবং তাদের যে সিগনেচার সেখানে আছে সেটি জাল বলে প্রতীয়মান হয়েছে। তদন্ত কমিটিকে আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। নরসিংদীতে প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক ও তার পরিবারের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে শহরের বাসাইল এলাকার একটি রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়িতে করে পরিবার নিয়ে রেস্টুরেন্টের সামনে গিয়েছিলেন আকরাম হোসেন। এ সময় হঠাৎই মুখে কাপড় বেঁধে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এরপর দ্রুতই পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ জানায় হামলায় জড়িতদের ধরতে চেষ্টা চলছে। কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় একটি 5 তারকা হোটেলে আয়োজিত কর্মশালা ও নেটওয়ার্কিং অনুষ্ঠানে অংশ নেয় দেশের বিভিন্ন টেলিভিশনের চ্যানেলের মার্কেটিং পেশাজীবীরা। এ সময় নেটওয়ার্কিং, বিপণন কৌশল ও সৃজনশীল কর্মশালা নিয়ে আলোচনা হয়। পরে রাফেল ড্র, ফান গেম ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। ভূগর্ভস্থ একটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঘাঁটির ফুটেজ প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। যুদ্ধে ব্যবহৃত অত্যাধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও নৌ প্রতিরক্ষা সরঞ্জামের মজুদ রয়েছে এই গুপ্ত ঘাঁটিতে। পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে দেশটির 4র্থ দফা বৈঠকের আগে এমন ভিডিও ফুটেজ জন্ম দিয়েছে নতুন উদ্বেগের। ভূগর্ভস্থ গোপন কক্ষে এভাবেই মজুত করে রাখা হয়েছে যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ সব মারণাস্ত্র। ঘুরে ঘুরে সমরাস্ত্রগুলো পর্যবেক্ষণ করছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর কমান্ডার ও নৌবাহিনী প্রধান।
সম্প্রতি ভূগর্ভস্থ এ সামরিক ক্ষেপণাস্ত্র ঘাঁটির ফুটেজ প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। গেল বছর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বর্বর বিমান হামলার জবাব দেওয়া হয় এই ঘাঁটি থেকে সরবরাহ করা অস্ত্রে। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি গুপ্ত এ ঘাঁটিতে রয়েছে নৌ প্রতিরক্ষার নানা রকম অস্ত্র সরঞ্জাম। যারাই অন্য দেশের ওপর আগ্রাসন চালাবে তারাই আমাদের আক্রমণের লক্ষ্য হবে। শত্রুদের নিশানা করে আক্রমণ চালাতে আমরা কখনোই পিছপা হব না। জানা যায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে পারস্য উপসাগরের তীরবর্তী এলাকায় অবস্থিত ভূগর্ভস্থ এই ঘাঁটিটি। তবে IRGCর গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য ছাড়া এর প্রকৃত অবস্থান সম্পর্কে জানে না কেউই। ইরান যুক্তরাষ্ট্রের চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসার ঠিক আগে এ ভিডিও ফুটেজ প্রকাশ করেছে IRGC, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের মাঝে তৈরি করেছে সন্দেহ সংশয়। তাদের দাবি, নিজেদের সমরভান্ডার প্রদর্শনের মাধ্যমে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে ইরান। যদিও এসব অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করছে তেহরান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে সামরিক শক্তির বিশাল শোডাউন করেছে রাশিয়া। মস্কো রেড স্কোয়ারে কুচকাওয়াজে অংশ নেয় রাশিয়া সহ বিভিন্ন দেশের ১১,০০০-এর বেশি সেনা। ভিক্টরি ডে প্যারেডে যোগ দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ অন্তত ৩০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে জয়ের বার্ষিকী উদযাপনে মস্কোর রেড স্কোয়ারে শুক্রবার সকাল থেকেই ভিক্টরি ডে প্যারেডের প্রস্তুতি চলছিল। বিশ্বযুদ্ধ বিজয়ের ৮০তম বছর উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজকে এ যাবৎকালের সবচেয়ে জাঁকজমক বলে আখ্যা দেওয়া হয়। কুচকাওয়াজের বর্ণাঢ্য আয়োজনে যোগ দেন প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। উপস্থিত ছিলেন মিত্রদেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের লুলা দা সিলভা, ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো, মিশরের আবদেল ফাত্তাহ আল সিসি সহ অন্যান্য বিশ্ব নেতারা। এর আগে বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্যারেডে দেয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের মর্যাদাহানি কোনোদিনই মেনে নেওয়া হবে না। সেই সাথে যুদ্ধে অন্যান্য দেশ, বিশেষ করে চীনের প্রশংসা করেন পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষা গভীরভাবে স্মরণ করি। ইতিহাস বিকৃতি, হত্যাকারীদের বৈধতা দেওয়ার চেষ্টা কিংবা প্রকৃত বিজয়ীদের সম্মানহানি কোনোভাবেই মেনে নিব না। রুশ ফোবিয়া, নাৎসিবাদ ও ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে রাশিয়া আজীবন অটল প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে এবং থাকবে। মানবতা বিরোধী ধ্বংসাত্মক ও আগ্রাসী মতাদর্শ কঠিনভাবে প্রতিহত করা হবে। প্রধান অতিথিদের আসনে বন্ধু শি জিনপিং এর পাশে বসে পুরো প্যারেড উপভোগ করেন ভ্লাদিমির পুতিন। নিজ নিজ দেশের পতাকা হাতে রাশিয়া সহ কুচকাওয়াজে অংশ নিয়েছে বিভিন্ন দেশের ১১,০০০-এর বেশি সেনা সদস্য। ঐতিহাসিক এই প্যারেডে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত না থাকলেও সেনাবহর পাঠিয়েছিলেন মস্কোয়। কুচকাওয়াজের পর উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তাদের সাথে হাত মেলান পুতিন। এদিকে মস্কো না গেলেও বিজয় দিবসে মেয়েকে নিয়ে পিয়ংইয়ংয়ে রুশ দূতাবাসে গিয়েছিলেন কিম। কুচকাওয়াজে প্রথমবারের মতো রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ড্রোন প্রদর্শন করা হয়, যার মাঝে ছিল ল্যান্ডসেট, অরলান 10, অরলান 30। ইরানের আলোচিত শাহেদ 136 ড্রোনের রাশিয়ান সংস্করণ গেরান 2ও ছিল এই কুচকাওয়াজে। ১৯৩৯ সালে পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিলেন জার্মানির স্বঘোষিত ফুয়েরার বা সর্বোচ্চ নেতা অ্যাডলফ হিটলার। যুদ্ধের শেষ দিকে একের পর এক এলাকা থেকে জার্মান বাহিনীর পরাজয়ের খবর আসতে থাকে। শেষ রক্ষা হচ্ছে না বুঝতে পেরে আত্মহত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নেন হিটলার। ১৯৪৫ সালের ৩০ এপ্রিল বাংকারে নিজের কপালের ডান পাশে গুলি করে আত্মহত্যা করেন তিনি। হিটলারের মৃত্যুর ৮ দিন পর ১৯৪৫ সালের ৮ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব ফ্রন্টে নিঃশর্ত আত্মসমর্পণ করে জার্মানির নাৎসি বাহিনী। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির আনুষ্ঠানিক পরাজয় ঘটে, শেষ হয় ইতিহাসের চরম রক্তাক্ত এক অধ্যায়। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।